আপনি কি কখনো নিজের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছেন, কাল থেকে আমি বদলে যাব, অথচ সেই কাল কখনোই এসে পৌঁছায়নি? জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই এমন এক মোড়ে আটকে যাই যেন অদৃশ্য শিকল আমাদের টেনে ধরে রাখে। ধীরে ধীরে সেই শিকলই আমাদের পরিচয় হয়ে ওঠে। আমরা নিজেদের বোঝাতে শুরু করি, সম্ভবত আমি এমনই। অথচ কখনো কি ভেবে দেখেছেন, আসল সমস্যা আলসেমি নয়, বরং সেই আলসেমির আড়ালে লুকিয়ে থাকা গভীর ভয়। মানুষ জন্মগতভাবেই কর্মক্ষম। শিশুরা কখনো অলস হয় না, তারা পড়ে, ওঠে, আবার চেষ্টা করে। কিন্তু বড় হতে হতে আমরা ব্যর্থতার ভয় পেতে শুরু করি। এই গল্প তেমনই একজন মানুষের গল্প, যার একটি স্বপ্ন ছিল, কিন্তু সে স্বপ্নের দিকে এগোনোর চেয়ে বিছানার আরামকেই বেশি বেছে নিত। তার নাম রাঘব। রাত গভীর। রাঘব ফোনের স্ক্রিনে ডুবে আছে। অবিরাম স্ক্রোলিং আর নোটিফিকেশন তার ভেতরে যেন অজানা ব্যথার দাগ কাটছিল। স্ক্রিনের রঙিন দুনিয়া তাকে টানছিল ঠিকই, কিন্তু মন ছিল অন্য কোথাও। দিনের লক্ষ্যগুলো অপূর্ণ, স্বপ্নে ভরা থাকার কথা যে নোটবুকের, তার পাতাগুলো আজও ফাঁকা। প্রতি রাতে সে ভাবে, আজ শেষবার সময় নষ্ট করছি, কাল থেকে নতুন আমি। কিন্তু সেই কাল আর আসে না। মাসের পর মাস কেটে যায়, স্বপ্ন, পরিকল্পনা, ইচ্ছেগুলো জমে থাকে স্থির বরফের মতো। প্রতিটি সকাল শুরু হয় অ্যালার্ম, ফোন, স্ক্রোলিং, দেরি দিয়ে। আর রাত শেষ হয় অপরাধবোধ, দুঃখ এবং একই প্রতিশ্রুতিতে, কাল থেকে বদলাবো। একদিন যেন অদৃশ্য কোনো ইশারায় রাঘব রাতে পার্কে হাঁটছিল। ঠান্ডা বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। গাছের পাতার শব্দে ভেতরটা অদ্ভুতভাবে জেগে উঠছিল। হঠাৎ এক বৃদ্ধ তার পথ রোধ করে বললেন, যদি এখনই তোমাকে তোমার স্বপ্নের গন্তব্যে পৌঁছে দিই, তুমি কি তা সামলাতে পারবে? রাঘব হেসে বলল, এটা এত সহজ নাকি? বৃদ্ধ শান্তভাবে বললেন, সহজ তো বটেই, কঠিন শুধু তোমার নিজের উপর বিশ্বাস। রাঘব অবাক হয়ে হাঁটা শুরু করল, কিন্তু কয়েক কদম পর আবার বৃদ্ধ তার সামনে দাঁড়ালেন। জীবন সব সময় পথ দেয়, কিন্তু গন্তব্য শুধু তালেরই মেলে যারা হাঁটার সিদ্ধান্ত নেয়। রাঘবের মনে তখনই উপলব্ধি জন্ম নিল, সমস্যা তার পরিকল্পনায় ছিল না, বরং তার মানসিকতায়। সে বুঝল তার ভেতরে দুটি মানুষ বাস করে। একজন স্বপ্ন দেখে, আশা জাগায়, ভবিষ্যৎ আঁকে। আরেকজন ভয় দেখায়, থামায়, অজুহাত দেয়। আর প্রতিটি সিদ্ধান্তেই জয়ী হতো সেই ভীতু মানুষটি। সেই রাতে সে নিজেকে প্রশ্ন করল, আমি অলস কেন? উত্তরে সে প্রথমবার স্বীকার করল, আমি অলস নই, আমি শুধু ভয় পাই। ব্যর্থতার ভয়, বিচার হবার ভয়, অস্বস্তি, কমফর্ট জোন ভাঙার ভয়। সেই স্বীকারোক্তির সঙ্গেই শুরু হলো তার মানসিক ডিটক্স। বইটি বলে, আলসেমি আসলে পালানোর নাম। আমরা অলস হই না, আমরা পালাই। ভয়, ব্যর্থতা, দায়িত্ব, অস্বস্তি, এসবের সামনে দাঁড়াতে না পেরে আমরা পালিয়ে যাই। আর এই পালানো এত সূক্ষ্ম যে আমরা এটিকেই অভ্যাস ভেবে নিই, এমনকি নিজের পরিচয়ও মনে করি। রাঘব বুঝল, অভ্যাস বদলাতে হলে প্রথমে ভয়কে চিনতে হবে, তার মুখোমুখি দাঁড়াতে হবে। ভেতরের যে কণ্ঠস্বর তাকে প্রতিদিন থামিয়ে দিত, তাকেই লক্ষ্য করতে হবে, বুঝতে হবে এবং ধীরে ধীরে নিস্তব্ধ করতে হবে। পরদিন সকালে অ্যালার্ম বাজতেই প্রথমবার সে তা উপেক্ষা করল না। উঠে জানালা খুলল। ঠান্ডা বাতাস মুখে লাগতেই সে অনুভব করল, এই নিঃশ্বাস, এই সকাল, এই মুহূর্ত হয়তো সত্যি নতুন কিছু শুরু হচ্ছে। তারপর সে দেখল সেই নোটবুকটি, যেখানে তার সব স্বপ্ন জমে বরফ হয়ে পড়েছিল। কিন্তু এবার কিছু বদলে গিয়েছিল। নোটবুকটা আর ভয়ের জায়গা ছিল না, বরং হয়ে উঠেছিল একটি প্রতিশ্রুতি। সে কলম তুলে নিল এবং লিখল, প্রথম শব্দ, প্রথম বাক্য। নিখুঁত হবার কোনো চিন্তা নয়, শুধু শুরু করা। দিন এগোলো, আর রাঘব ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করল। 10টি পুশ আপ, 5 মিনিট হাঁটা, 2 পৃষ্ঠা পড়া। ছোট পদক্ষেপ, কিন্তু তার মস্তিষ্ক এগুলোকে পুরস্কার হিসেবে নিল। ছোট কর্ম, বড় ফল। স্ট্রেচিং আর এনার্জি ম্যানেজমেন্ট ছিল তার দেহকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা। কারণ বই বলেছিল, দেহ নিয়ন্ত্রণ করলে মন নিয়ন্ত্রণে আসে। যদি শরীর অলস থাকে, মনও অলস হয়ে যায়। স্ক্রোলিং, বিভ্রান্তি, অতিরিক্ত ভাবনা, এসবই ছিল তার ভেতরের দানব, যেগুলো সে ধীরে ধীরে সরিয়ে ফেলল। কিন্তু আসল পরিবর্তন এলো যখন সে নিজের পরিচয় সম্পর্কে ভাবতে শুরু করল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কে হতে চাই? অলস মানুষ নয়, ভয়ে চালিত মানুষ নয়, আমি হব কর্মমুখী মানুষ, স্বপ্নের পিছনে ছোটা মানুষ। আর যখন সে নিজের পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করল, তার আচরণ নিজে থেকেই বদলে গেল।
যে দিনগুলো আগে স্ক্রোলিং আর প্রোক্রাস্টিনেশনে নষ্ট হয়ে যেত, সেগুলো এখনো হয়ে উঠল সুসংগঠিত কাজের দিন। প্রতিটি ছোট পদক্ষেপ তাকে দৃশ্যমান পরিবর্তন দেখাতে লাগল। তার ভয় কমে গেল, ব্যর্থতার ভয়, মানুষের বিচার করার ভয়, কমফোর্ট জোনের বন্দিত্ব সব আস্তে আস্তে মিলিয়ে গেল। কারণ তার ভেতরে তৈরি হচ্ছিল এক অভ্যন্তরীণ সাক্ষী, যে তার প্রতিটি কাজ পর্যবেক্ষণ করত এবং তাকে এগিয়ে যেতে উৎসাহ দিত। সপ্তাহ কেটে গেল, ছোট লক্ষ্যগুলো পূরণ হলো, বড় পরিকল্পনা শুরু হলো। স্বপ্নের উপর কাজ করা আর শুধু ইচ্ছা নয়, এটা হয়ে উঠল রুটিন। আর এই রুটিন হয়ে উঠল তার অলস সত্তার মৃত্যু সনদ। রাঘব বুঝল, অলসতা কোনো রোগ নয়, এটা একটি সংকেত। সংকেত যে তার ভেতরের সত্তা কিছু বড় চায়, কিন্তু ভয় তাকে আটকে রাখছে। ডিটক্স মানে এই, ভয়কে চিনো, তাকে নাম দাও আর কাজ শুরু করো। এখন রাতে সে চিন্তা করলে তার মনে শুধু একটি বাক্যই ঘুরত, আমি শুরু করে দিয়েছি, আর প্রতিদিন আমি আরো ভালো হব। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি শ্বাস প্রমাণ দিত তার কর্মপ্রচেষ্টার। ধীরে ধীরে তার মন, দেহ আর আত্মা এক সুরে মিলতে লাগল। পুরনো অভ্যাস, স্ক্রোলিং, প্রোক্রাস্টিনেশন, এড়িয়ে চলা ম্লান হয়ে গেল। আর নতুন অভ্যাস, অ্যাকশন, ফোকাস, ছোট পদক্ষেপ, আত্মপর্যালোচনা শিকড় গাঁথল। রাঘব বুঝল, এই যাত্রা শুধু শারীরিক বা মানসিক পরিবর্তনের নয়, এটি তার ভেতরের ভয়, তার গোপন সত্তা এবং তার আত্মার রূপান্তর। অলসতা শেষ হয়ে যায়নি, সে তাকে চিনেছে, গ্রহণ করেছে এবং নিয়ন্ত্রণ করতে শিখেছে। এখন প্রতিদিন সকালে অ্যালার্মের শব্দে তার ঘুম ভাঙে, ভয় নিয়ে নয়, উত্তেজনা নিয়ে। সে বুঝল, যে জিনিস আমাদের সবচেয়ে বেশি থামায় তা হলো ভয় আর আরামের ভ্রম, আর যে জিনিস আমাদের এগিয়ে দেয় তা হলো কাজ আর নিজের প্রতি বিশ্বাস। রাঘব জানল, ডিটক্স কোনো তাৎক্ষণিক অলৌকিক কোনো ঘটনা নয়, এটি প্রতিদিনের ছোট, অসম্পূর্ণ কিন্তু ধারাবাহিক পদক্ষেপের সঞ্চয়। ছোট একটি পদক্ষেপ নিলেই মস্তিষ্ক পুরস্কার দেয়, ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে, পরিচয় দৃঢ় হয়। শেষবার সে নোটবুকটির দিকে তাকালো। এবার নোটবুকটি তার কাছে ভয়ের নয়, বরং পথলক্ষ্যার মতো। প্রতিটি পাতায় লেখা অ্যাকশন, গ্রোথ, রিফ্লেকশন এবং নির্ভীক সাধনা। সে ধীরে বলল, আমি অলস নই, আমি সেই মানুষ যে ভয়ের মুখোমুখি দাঁড়াতে পারে এবং নিজের স্বপ্নের পাশে দাঁড়ায়। এভাবেই রাঘবের অন্তরের রূপান্তর সম্পূর্ণ হল। সে বুঝল, অলসতা একটি ভ্রম, কিন্তু সাহস আর ধারাবাহিক কর্মই সত্যিকার বাস্তবতা। এবং যখন রাত 12টায় অন্য কেউ স্ক্রোলিংয়ে ডুবে থাকে, রাঘব তখন নিজের স্বপ্নের পথে হাঁটতে থাকে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সিদ্ধান্ত তার নতুন পরিচয়ের একটি নিশ্চিত প্রমাণ। বইটিকে গভীরভাবে বোঝার জন্য আমরা এটিকে 7টি অধ্যায়ে আলোচনা করতে যাচ্ছি। চলুন শুরু করি। আলসেমি শুধু শারীরিক ক্লান্তি নয়, এটি একটি আবেগজনিত অবস্থা, যা আমাদের ভেতরের অনসমাধিত শক্তি এবং অনসমাধিত ভয়ের থেকে জন্ম নেয়। আমরা প্রায় নিজেদের বলি যে আমাদের বিশ্রাম দরকার, আজ একটু বিরতি নেই, কাল থেকে কঠোর পরিশ্রম শুরু করব। কিন্তু সত্য হলো, আমরা ক্লান্ত নই, আমরা বিভ্রান্ত। আমাদের মস্তিষ্ক সবসময় সেই সব জিনিস থেকে পালাতে চায় যেগুলো তাকে অস্বস্তিতে ফেলে। কঠিন কাজ, ব্যর্থতার ভয় কিংবা পরিবর্তনের ভয়। এই ভয় খুব সূক্ষ্মভাবে আমাদের অভ্যাসে, আমাদের চিন্তায় শিকড় গেড়ে বসে, আর আমরা এটাকে আলসেমি বলে ভুল করি। যখন আমরা বারবার একই রুটিন অনুসরণ করি, একই অজুহাত ব্যবহার করি, তখন আমাদের কমফর্ট জোন আমাদের কাছে নিরাপদ মনে হয়। মস্তিষ্ক এটাকে বেঁচে থাকার উপায় ভাবতে শুরু করে এবং বলে, এখানেই থাকো, এটাই ঠিক আছে। কিন্তু জীবন স্থির পানির মতো থেমে থাকে না। তাই যখনই আপনার মধ্যে আলসেমি জন্ম নেয়, এটা একটি সংকেত। এটি জানান দেয় যে আপনি কোনো কিছুর থেকে পালাচ্ছেন, কোনো ভয়, কোনো অস্বস্তি বা কোনো অনিশ্চয়তা থেকে। আর প্রকৃত পরিবর্তন ঠিক এখান থেকেই শুরু হয়। নিজের সামনে দাঁড়ানো, নিজের ভয়কে দেখার সাহস করা এবং বুঝতে পারা যে এই অস্বস্তি সাময়িক। এই সচেতনতা ধীরে ধীরে অভ্যাস বদলে দেয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আমাদের এমন এক সংস্করণের দিকে নিয়ে যায় যে নিজের কাজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। আমরা প্রায়ই ভাবি যে পরিবর্তন তখনই সম্ভব যখন বড় কিছু করা যায়, যখন প্রতিটি পদক্ষেপ নিখুঁত এবং বিশাল হয়। আমরা নিজেকে বোঝাই যে ফল যদি বড় না হয় তবে চেষ্টা করার কোনো মানে নেই। অথচ এই বিশ্বাসই আমাদের থামিয়ে রাখে, আলসেমি তৈরি করে। সত্য হলো, পরিবর্তন কখনোই হঠাৎ বা বিশালভাবে ঘটে না।
সত্যিকারের রূপান্তর সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। যখন আমরা ছোট ছোট ব্যবস্থাযোগ্য পদক্ষেপ নিই, তখন মস্তিষ্ক বিশ্বাস করতে শেখে যে আমরা সক্ষম। 2টা পুশ আপ করা, 5 মিনিট পড়া কিংবা 10 কদম হাঁটা, এগুলো তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এগুলো আমাদের ভেতরে কাজের অভ্যাস তৈরি করে। প্রতিটি ছোট পদক্ষেপ মস্তিষ্ককে সংকেত দেয়, আমি পারি। এভাবেই ছোট ছোট কাজ নিয়মিত করতে করতে আমাদের শক্তি, মনোযোগ এবং আত্মবিশ্বাস তৈরি হতে থাকে। বড় লক্ষ্যগুলো আমাদের ভয় দেখায়, কিন্তু ছোট পদক্ষেপগুলো অর্জন করা সহজ। তাই লেখক বলেন, বড় লক্ষ্য খুব কমই কাজ করে, কিন্তু ছোট পদক্ষেপ সবসময় প্রভাব ফেলে। ছোট পদক্ষেপ আমাদের মানসিকতাকেও বদলে দেয়। আমরা পারফেকশনিজম আর অতিরিক্ত ভাবনার জালে আটকে থাকি না। বুঝতে পারি শুরু করাটাই আসল। ফলাফল পরে আসবে। অসম্পূর্ণভাবে, ছোটভাবে, এমনকি কুৎসিতভাবে শুরু করাও আমাদের অগ্রগতিকে থামানো যায় না। ডিটক্স প্রক্রিয়াও এটিই শেখায়। রোজ ছোট পদক্ষেপ নিলে আলসেমি দুর্বল হয়, কারণ মস্তিষ্ক ধীরে ধীরে বুঝে ফেলে যে কাজ করা এত কঠিন নয়। সহজ এবং গ্রহণযোগ্য শুরুই গতি তৈরি করে। যে কোনো রূপান্তর, শারীরিক, মানসিক বা আবেগিক, সবসময় মাইক্রো অ্যাকশন দিয়ে শুরু হয়। বড় লাভ খুবই বিরল, কিন্তু ছোট ধারাবাহিক পদক্ষেপই অপ্রতিরোধ্য গতি তৈরি করে। যতই ছোট হোক, প্রতিটি পদক্ষেপই আসল পরিবর্তনের ভিত্তি তৈরি করে। এটাই অভ্যাসে পরিণত হয়, এটাই যাত্রা শুরু হয়, আর এভাবেই আলসেমি ধীরে ধীরে হারিয়ে যায়। জায়গা নেয় শক্তি, মনোযোগ এবং আত্মবিশ্বাস। কখনো খেয়াল করেছেন, মোটিভেশন সাধারণত কাজ শুরু করার আগে আসে। যখন আপনি কোনো ভিডিও দেখেন, কোনো স্পিচ শোনেন বা কোনো সফলতার গল্প থেকে অনুপ্রাণিত হন, তখন মোটিভেশনের বিস্ফোরণ হয়। মনে হয় আজই পুরো পৃথিবী বদলে ফেলব। কিন্তু পরের দিন আবার একই শরীর, একই মন, একই অজুহাত, আর আমরা ভাবতে শুরু করি হয়তো আমাদের ভিতরে সেই শক্তিটাই নেই। লেখক একটা বড় সত্য বলেন, মোটিভেশন কখনোই স্থায়ী নয়। এ কারণেই পৃথিবীতে কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে, কিন্তু মাত্র কয়েকজন সেই স্বপ্নকে বাস্তব করে। কারণ স্বপ্নদ্রষ্টারা মোটিভেশনের অপেক্ষায় থাকে, আর কর্মীরা সিস্টেমের ওপর কাজ করে। মোটিভেশন একটি ইমোশন, আর ইমোশন কখনো স্থির থাকে না। আজ আপনি উৎসাহে ভরপুর, কাল মন ভেঙে যেতে পারে। আজ আপনি অ্যাম্বিশাস, কাল মন খারাপ লাগতে পারে। যদি আপনার প্রোডাক্টিভিটি আপনার ইমোশনের ওপর নির্ভর করে, তাহলে আপনার কাজও ইমোশনের মতোই ওঠানামা করবে। এই জন্যই লেখক বলেন, সিস্টেম মোটিভেশনের চেয়ে শক্তিশালী। সিস্টেম মানে সেই প্রক্রিয়া যা আপনার মুড যেমনই হোক আপনাকে অ্যাকশনের দিকে ঠেলে দেয়। যেমন ঘুম থেকে উঠেই 5 মিনিট হাঁটা, বা রাতেই পরের দিনের টু ডু লিস্ট লিখে রাখা। এরকম ছোট ছোট সিস্টেম মোটিভেশনের চেয়েও শক্তিশালী। ধরুন জিমে যাওয়ার উদাহরণ। রাতে প্ল্যান হয় কাল জিম নিশ্চিত, কিন্তু সকালে অ্যালার্ম বাজলে মাথার ভেতর 2টা আওয়াজ, একটা বলে ওঠো, আরেকটা বলে 5 মিনিট আর ঘুমাও। যদি সিস্টেম না থাকে, আপনি দ্বিতীয় আওয়াজটাই শুনবেন। কিন্তু যদি সিস্টেম থাকে, জুতোগুলো বিছানার পাশে, পানির বোতল রেডি, জিমের কাপড় রেডি, তাহলে বেশি ভাবতেই হবে না, শরীর নিজেই উঠে দাঁড়াবে। লেখক বলেন, রেডি অনুভব করার অপেক্ষা করো না, কারণ তুমি কখনোই পুরো রেডি হবে না। অ্যাকশন হ্যাবিট মানে আগে কাজ, পরে অনুভূতি। আপনি যখন কাজ শুরু করেন, মোটিভেশন তখনই সক্রিয় হয়। মস্তিষ্ক ফলাফল দেখে পুরস্কার দেয়, শক্তি বাড়তে থাকে। আমরা ভুলটা করি উল্টো, আগে এনার্জি খুঁজি, তারপর কাজ করি। কিন্তু সত্য হলো, অ্যাকশনই মোটিভেশন তৈরি করে, মোটিভেশন অ্যাকশন না। এই অধ্যায়ের বড় শিক্ষা হলো, ডিসিপ্লিন আর অভ্যেসের জাদু শুরুতে সবচেয়ে বেশি। একটি কাজ প্রতিদিন করলে সিস্টেম শক্তিশালী হয়, ধীরে ধীরে অ্যাকশন আপনার পরিচয় হয়ে ওঠে, আর পরিচয় বদলে গেলে প্রোডাক্টিভিটি স্বাভাবিকভাবেই তৈরি হয়। শেষ কথা, আপনার লক্ষ্য অর্জনের জন্য মোটিভেটেড হওয়ার দরকার নেই, দরকার কেবল শুরু করার। মন প্রস্তুত হোক বা না হোক, আত্মবিশ্বাস থাকুক বা না থাকুক, ভয়, সন্দেহ, দ্বিধা যাই থাকুক, শুধু এক কদম নিন। কারণ সত্যিকারের পরিবর্তন অনুভূতি থেকে নয়, অভ্যেস থেকে শুরু হয়। লেখক বলেন, আলসেমির সবচেয়ে বিপজ্জনক কারণ শারীরিক ক্লান্তি নয়, মানসিক ক্লান্তি। যখন মস্তিষ্ক অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকে, তখন গুরুত্বপূর্ণ কাজের জন্য কোনো জায়গা বাকি থাকে না। আমাদের মস্তিষ্ক একটা ব্যাটারির মতো, সীমিত ক্ষমতা রয়েছে। যদি সেই ব্যাটারি ইউজলেস জিনিসে খরচ হয়ে যায়, গুরুত্বপূর্ণ কাজের জন্য চার্জ থাকবে না। এনার্জি লিকের সবচেয়ে বড় ভিলেন হলো মোবাইল ফোন।
ঘুম থেকে উঠে নোটিফিকেশন, স্ক্রলিং, রিলস, অপ্রয়োজনীয় খবর, অন্যের সাথে তুলনা, এগুলো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মস্তিষ্কে এক অদৃশ্য লোড তৈরি করে। আমরা ভাবি মাত্র 5 মিনিট দেখব, কিন্তু সেই 5 মিনিট পুরো দিনকে নিয়ন্ত্রণ করে ফেলে। মস্তিষ্ক আগেই ডিস্ট্র্যাকশন মোডে চলে যায়। ফলে পড়তে বসলে, কাজ শুরু করলে বা গুরুত্বপূর্ণ কিছু করতে চাইলে মনোযোগ থাকে না। আরেকটা বড় সমস্যা হলো, আমরা কাজ শুরু করার আগেই এত বেশি ভাবতে থাকি যে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। কিভাবে করব, কিভাবে পারফেক্ট করব, যত ভাববেন তত এনার্জি লিক হবে। শেষে মস্তিষ্ক বলবে থাক পরে করব। এভাবেই আলসেমির আসল ফাঁদ তৈরি হয়। ধীরে ধীরে আপনার আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক স্থান কমতে থাকে। আপনি নিজেকে দুর্বল মনে করতে থাকেন এবং কাজ করার ইচ্ছা কমে যায়, কারণ মস্তিষ্ক ইতিমধ্যেই ভারী হয়ে গেছে। লেখকের একটা সহজ নিয়ম আছে, যে কোনো জিনিস যা আপনাকে এগোতে সাহায্য করে না তা আপনাকে থামাচ্ছে, চাই সেটা অভ্যাস হোক, কাজ হোক, মানুষ হোক বা চিন্তা হোক। এর প্রথম চিকিৎসা হলো ডিটক্স। ডিটক্স মানে কেবল খারাপ অভ্যাস ত্যাগ করা নয়, বরং মস্তিষ্ককে হালকা করা, বিভ্রান্তি দূর করা এবং পরিবেশকে পরিষ্কার করা। শক্তি ফিরে পাওয়ার প্রথম ধাপ হলো বিভ্রান্তি হালকা করা এবং পরিবেশকে পরিষ্কার করা। সত্যি কথা হলো, শরীরই মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। যদি শরীর কম শক্তিতে থাকে, মস্তিষ্ক যতই চাইবে কাজ করতে পারবে না। লেখক বলেন 80% প্রোডাক্টিভিটি শরীর থেকে আসে, কেবল 20% মস্তিষ্ক থেকে। এই 80% নিয়ন্ত্রণ করে 4টি সহজ জিনিস: পানি, ঘুম, রুটিন এবং শারীরিক চর্চা। পানি শুধু শরীরকে হাইড্রেট করে না, এটি মনোযোগ, স্মৃতি, স্পষ্টতা এবং সতর্কতার ভিত্তি গঠন করে। দিনে 2-3 বার সঠিকভাবে পানি পান করলেই কর্মক্ষমতা পরিবর্তিত হতে পারে। ঘুম কেবল বিশ্রাম নয়, এটি পুরো সিস্টেমের রিচার্জ। খারাপ ঘুমে ইচ্ছাশক্তি কমে যায়, শরীর ক্লান্ত হলে মস্তিষ্ক প্রতিরোধ করে এবং অলসতা সবচেয়ে শক্তিশালী হয়। তাই ঘুমকে কখনো বিলাসিতা মনে করবেন না। রুটিন ছাড়া জীবন দিকহীন হয়ে যায়। প্রতিদিন র্যান্ডম সিদ্ধান্তে শক্তি খরচ হয়। সাফল্যশীল মানুষরা রুটিন অনুসরণ করে, কারণ এটি মস্তিষ্ককে ধারাবাহিকতা দেয়। 5 মিনিটের হাঁটাও মস্তিষ্কের রসায়ন পরিবর্তন করে। শরীর সক্রিয় হলে নতুন হরমোন সক্রিয় হয়, শক্তি প্রবাহ বৃদ্ধি পায় এবং মন ক্রিয়াশীল অবস্থায় চলে যায়। বিজ্ঞান প্রমাণ করে শরীরই মনকে নিয়ন্ত্রণ করে। এটার মানে এই নয় যে আপনাকে 2 ঘন্টা জিম করতে হবে। এর মানে হলো আপনার শরীরকে এতটা সম্মান দেওয়া যে তাকে ফেলে দেওয়া বা ড্রেইন হতে দেওয়া না হয়। পানি, ঘুম, রুটিন এবং চলাফেরা, এই 4টি জিনিসকে ব্যালেন্স করুন এবং আপনার মন নিজেই ডিসিপ্লিন হয়ে যাবে। এই অধ্যায়টি আমাদের একটি সহজ সত্য শেখায়, অলসতা শুধু মানসিক নয়। যখন আপনি শরীরকে সঠিক জ্বালানি দেন, মন নিজে কাজ করতে শুরু করে। আপনি কম ভাবেন এবং বেশি করেন, আর এটিই ডিটক্সের সবচেয়ে শক্তিশালী অংশ। আপনার শরীরকে নিয়ন্ত্রণে আনুন, মন নিজে নিয়ন্ত্রণে চলে আসবে। এটাই বইয়ের সবচেয়ে শক্তিশালী মোড়। এখানে লেখক এমন একটি কথা বলেন যা পুরো বোঝাপড়া পরিবর্তন করে দেয়। মানে, অলসতা দূর করা কোনো কৌশল নয়, এটি কোনো কাজের তালিকা নয়। আসল পরিবর্তন তখন শুরু হয় যখন আমরা নিজেদের বদলাই। বেশিরভাগ মানুষ শুধু অভ্যাস ঠিক করার চেষ্টা করে, তাড়াতাড়ি ওঠা, পরিকল্পনা করা, কাজ করা, জিমে যাওয়া। কিন্তু সমস্যা হলো, অভ্যাস পরিবর্তনের চেষ্টা সেই পুরনো মানুষটি করছে যার পরিচয়ই অলস। ভাবুন, যখন আপনি নিজেকে বলেন আমি খুব অলস, আমি ধারাবাহিক নই, আমি ডিসিপ্লিন রাখতে পারি না, তখন মন এই পরিচয়কে গ্রহণ করে আর তারপর প্রতিটি কাজ সেই পরিচয়ে অনুযায়ী হতে শুরু করে। পুরনো ভার্সন সবসময় জিততে থাকে, কারণ যখন পরিচয় পরিবর্তিত হয়, অভ্যাস নিজেই পরিবর্তিত হয়। যদি কেউ নিজেকে রানার মনে করে, তাহলে দৌড়ানোর জন্য তাকে মোটিভেশন লাগে না। যদি আপনি নিজেকে পরিশ্রমী মানুষ মনে করেন, তাহলে কাজ করা আপনার স্বভাব হয়ে যায়। পরিচয় পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করা। নিজেকে বলা, আমি সেই মানুষ যে কাজ শুরু করে, আমি সেই মানুষ যে উন্নতি বেছে নেয়, আমি সেই মানুষ যে কাজ করে। এগুলো কোনো অ্যাফার্মেশন নয়, এগুলো নতুন বিশ্বাস, আর বিশ্বাসী আচরণ গঠন করে। দ্বিতীয় ধাপ হলো ছোট ছোট কাজের মাধ্যমে সেই পরিচয়কে প্রমাণ করা। পরিচয় পরিবর্তনের মানে এই নয় যে আপনি এক রাতের মধ্যে নতুন মানুষ হয়ে যাবেন। এর মানে হলো ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে দেখানো যে আপনি কে হতে চলেছেন। প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি পরিবর্তন, প্রতিটি সিদ্ধান্ত নতুন পরিচয়কে শক্তিশালী করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পরিচয় কোনো লক্ষ্য থেকে আসে না, যাত্রা থেকে আসে। আপনার লক্ষ্য হতে পারে মিলিয়নিয়ার হওয়া, কিন্তু আপনার পরিচয় হতে হবে পরিশ্রমী মানুষের। কারণ লক্ষ্য অর্জিত হোক বা ব্যর্থ হোক, পরিচয় আপনারই থাকে। লেখক বলেন, লক্ষ্য পরিবর্তিত হয়, পরিচয় নয়। তাই ট্রান্সফরমেশনের আসল খেলা হলো আত্মচিত্র।
যখন নিজের চোখে আপনি বদলে যান তখন পৃথিবী পরিবর্তন করা সহজ হয়ে যায়। আসল ডিটক্স হলো অলসতা দূর করা নয়, সেই ভার্সনকে শেষ করা যা ভয় পায়, পিছিয়ে যায় এবং থেমে যায়, এবং সেই ভার্সনকে জন্ম দেওয়া যা কাজ করে, এগিয়ে যায় এবং নিজের উপর বিশ্বাস রাখে। রাঘব সেই পার্কে ফিরে গেল যেখানে তার প্রথমবার বাবার সঙ্গে দেখা হয়েছিল। বাতাস হালকা ঠান্ডা, গাছের পাতা শোষা করছে, পার্ক খালি ছিল। কিন্তু এইবার রাঘবের মন খালি ছিল না, সে নিজেকে নতুন মানুষ অনুভব করছিল। তার পদক্ষেপ হালকা, মনে হচ্ছিল যেন হৃদয়ের বোঝা কমে গেছে। এবং তারপরই বাবা সামনে থেকে হাঁটতে হাঁটতে এলেন, যেন তার অপেক্ষা করছিলেন। রাঘব হাসতে হাসতে বলল, এবার বুঝতে পারছি আমাকে নিজেকে বদলাতে হবে। বাবা হাসি মুখে বললেন, বেটা, তুমি কখনো অলস ছিলে না, তুমি শুধু জাগ্রত ছিলে না। সেই মুহূর্তে রাঘব অনুভব করল যেন কোনো পর্দা উঠল, যা রিয়েলাইজেশনস মাসগুলো ধরে আসেনি, তাই একটি সহজ সত্যের রূপ নিল। অলসতা কোনো পরিচয় নয়, এটি একটি শর্ত। শর্ত পরিবর্তন করা যায়, পরিচয় নয়। আর এটাই বইয়ের আসল বার্তা। সফলতা শুধু চিন্তা করে আসে না।